শুভেচ্ছা সবাইকে। দেশ ও বিদেশ থেকে যারা যুক্ত আছেন এটিএন বাংলার সাথে তাদের সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি স্মার্ট বাংলাদেশের রূপকল্পকে ধারণ করে ব্যতিক্রমী কথামালার আয়োজন SRS ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্স টার্নিং পয়েন্ট। আমাদের এই পুরো আয়োজন জুড়ে যারা আমাদের সাথে থাকবেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই চলুন। শুরুতেই আমার সাথে আছেন মোহাম্মদ মোবারক আলী, তিনি কাউন্সিলের সভাপতি, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তার পাশেই আছেন ডক্টর নিসারউদ্দিন আহমেদ মঞ্জু, তিনি নগর গবেষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আপনাদের দুজনকে সুস্বাগতম। আমাদের আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হলো বাংলাদেশের এগিয়ে যাবার প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা বড় ভূমিকা আছে। আমার কাছে মনে হয় বাণিজ্যিক বিভাগ হিসেবে এবং চট্টগ্রাম আমাদের দেশীয় অর্থনীতিতে বেশ ভালো একটা প্রভাব রাখে। আমি সেই বিষয়ে আপনার কাছে এসে যেতে চাই মোবারক আলী স্যারের কাছে, যে আমাদের অজস্র প্রতিকূলতা, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বিষয়ে কি ভূমিকা রাখছে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন এবং তিনি বিশাল জনসভায় ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রামের দায়িত্ব আমি নিজ হাতে তুলে নিলাম। এবং তিনি প্রকৃত অর্থেই চট্টগ্রামকে আজ বিশাল এক পরিবর্তনের মধ্য দিয়ে চট্টগ্রাম শহরকে একটা বিশ্বমানের শহর হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন। আপনারা দেখে থাকবেন চট্টগ্রামের দুঃখ যেটি জলাবদ্ধতা, সেটার জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প তিনি দিয়েছেন। সেখানে বড় বড় মেগা প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে তিনি বিশাল অঙ্কের এবারও ২৫০০ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন, যেটি দিয়ে রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে। সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, বঙ্গবন্ধু টানেল, একই সাথে বে টার্মিনাল সহ বড় বড় অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে আমাদের চট্টগ্রামকে একটি বাণিজ্যিক রাজধানী হিসেবে রূপান্তরের জন্য সকল রকম কাজ তিনি করে যাচ্ছেন। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমরা যারা কাউন্সিলর আছি, আমাদের মেয়র মহোদয় সহ, আমরা তার ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধু কন্যার ইচ্ছা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমি এই বিষয়ে আমাদের নগর গবেষক হিসেবে ডক্টর নিসারউদ্দিন স্যার আছেন এবং তার কাছে এসে আমি জানতে চাই যে এখন জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেক্ষেত্রে চট্টগ্রামে ইতোমধ্যেই উড়াল সড়ক এসে গেছে এবং চট্টগ্রামে মেট্রো রেল শুরু হতে যাচ্ছে। যানজট জলজট কমিয়ে আনার জন্য নানান রকম প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আপনি এই বিষয়ে কি বলতে চান? স্মার্ট বাংলাদেশ আমাদের যে কনসেপ্ট, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার যে কনসেপ্ট, আমরা উন্নত বিশ্বগুলোর দিকে তাকালে দেখতে পাই যে তারা যে স্মার্টনেস, তাদের সব কাজে কর্মে, নাগরিক সুবিধায় এবং দেশের অর্থনৈতিক বাণিজ্যিক সব দিক দিয়ে তাদের যে স্মার্টনেস, এই স্মার্টনেসটাকে আমাদের ওন করতে হবে। তখনই আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর হব। তো স্মার্ট বাংলাদেশ করতে গেলে স্মার্ট কারিগর সেখানে প্রয়োজন, স্মার্ট নেতৃত্ব সেখানে প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারই একটি রোল মডেল আমি মনে করি। উনি পদ্মা সেতু করেছেন, আপনারা দেখেছেন। পদ্মা সেতুর কারণে পদ্মা সেতুর আশেপাশের সোজা কথা দক্ষিণাঞ্চলে পুরাটা একটা বৈপ্লবিক পরিবর্তন, সব দিকে ইকোনমিক্যাল সাইড বলেন, সোশ্যাল সাইড বলেন, সব দিকে একটা বৈপ্লবিক পরিবর্তন আস্তে আস্তে সাধিত হচ্ছে। ঠিক তেমনই চট্টগ্রামে একটি টানেল উনি করেছেন, বিশ্বমানের একটি টানেল। আমি জাপানে গিয়েছিলাম কিছুদিন আগে। জাপান শহরে আমি বেশ কিছু টানেল দেখেছি। সেখানে একটি হলো অ্যাকোয়া টানেল, যেটা জাপান বের উপর অবস্থিত, টোকিও বের উপর অবস্থিত অ্যাকোয়া টানেল। সেই টানেলটা এত মনোমুগ্ধকর। ঠিক সেই টানেলের আদলে গড়ে উঠেছে চট্টগ্রামের টানেলটি। তবে এই টানেলটি আরও বেশি ফিজিবল হওয়ার জন্য, এটা আরও বেশি এফেক্টিভ হওয়ার জন্য টানেলের ওপারে যে কমিউনিকেশন রয়েছে, বিশেষ করে কক্সবাজার, টেকনাফ, এই অঞ্চলটার যে রোড সাইড, এটাকে আরও বেশি ডেভেলপ করতে হবে। তাহলে এই টানেলের পুরোপুরি সুফল আমরা পাবো। তাছাড়া এক্সপ্রেসওয়ে, যেটা আপনি ঢাকায়ও দেখছেন, চট্টগ্রামেও সেম এক্সপ্রেসওয়ে হচ্ছে এবং সেই এক্সপ্রেসওয়েটা হয়েছে, অল্প কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে, যেটা আমার মনে হয় খুব অল্প দিনের মধ্যেই সেটাকে উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের চলাচলের জন্য।
এই এক্সপ্রেস হলে শহরের মিডিল সেন্টার থেকে বিমানবন্দর পর্যন্ত আসতে আমাদের মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। যে যানজটের কারণে মানুষ অনেক সময় প্লেন ফেল করতো, মানুষের ফ্লাইট মিস হতো, মানুষের কাজে আমাদের বিদেশি ইনভেস্টররা আমাদের দেশে আসলে যানজটের কারণে তারা মুখ ফিরিয়ে নিতে চাইতো। এখন এই এক্সপ্রেসওয়ে এবং রিং রোড, যেটা সমুদ্রের পাড় ঘেঁষে দুই পাহাড়ের মাঝে যে বায়োজিৎ লিং রোড এবং মেরিন ড্রাইভ রোড, যে রোডগুলো এখন নতুন হয়েছে, এটা যুগান্তকারী একটা ইনস্ট্যান্স আপনি বলতে পারেন। এই কাজগুলো যখন সম্পন্ন হবে পুরোপুরি, যখন এটার ফল মানুষ পাবে, তখনই এটা স্মার্ট রূপ নেবে। পাশাপাশি ট্রাফিক যে বলেন, আমাদের আসলে এখনও অনেক উন্নয়ন আমাদের প্রয়োজন। যেমন সিঙ্গাপুর একটি সিটির মাধ্যমে, শুধু একটি পোর্টের মাধ্যমেই সিঙ্গাপুর সারা পৃথিবীকে তারা একটা লিঙ্ক আপে আবদ্ধ করেছে, যেটা বিজনেস লিঙ্ক আপ বলেন। সারা পৃথিবীর জন্য একটা বিজনেস হাবে পরিণত হয়েছে। আমাদের চট্টগ্রামও সেরকম পোর্ট। চট্টগ্রাম কিন্তু পোর্ট সিটি। এখানে একটি ন্যাচারাল পোর্ট, যে পোর্টটা আপনার এত বেশি এফিসিয়েন্ট এবং এত বেশি এফেক্টিভ, যেই পোর্টটা পৃথিবীর অন্যান্য খুব কম দেশেই রয়েছে। আমি শ্রীলঙ্কার কথা বলতে গেলে বলতে হয়, শ্রীলঙ্কায় একটি পোর্ট, তারা হাম্মাম টোটা সেই পোর্টটার নাম, সেই পোর্টটা তারা তৈরি করেছে, কিন্তু সেটা আর্টিফিশিয়াল পোর্ট। সেখানে প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় সেই পোর্টের নাব্যতা রক্ষা করার জন্য, ড্রেজিংয়ের জন্য। অথচ আমাদের কর্ণফুলীটা ন্যাচারাল একটা পোর্ট এবং ন্যাচারাল একটা টানেল, ন্যাচারাল এই পোর্টের মোহনা নদী, কর্ণফুলী নদী রয়েছে, যেটা আমাদের বন্দরে জাহাজ ভিড়তে মারাত্মক সহায়ক একটা ব্যাপার। তো এটা খুব কম দেশেই রয়েছে। তো আমি মনে করি এখানে যে বে টার্মিনালটা হচ্ছে, এই বে টার্মিনালটা হলে এখানে 18 মিটার ডেপথের জাহাজ এখানে ভিড়তে পারবে, যে তখন আমাদের পণ্য পরিবহনে কস্টিং অনেক কমে যাবে। প্লাস মাতারবাড়ি যে পোর্টটি, এখন পোর্টের যে অংশটি মাতারবাড়িতে হয়েছে, সে ডিপ সি পোর্ট, যেটা মাতারবাড়িতে কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে, এটা হলে এই চট্টগ্রাম একটি সিঙ্গাপুরের মতোই একটি বিজনেস হাবে পরিণত হবে। তখন ইকোনমিক্যালি চট্টগ্রাম যে এনরিচ হবে, এই এনরিচটা ইকোনমিক্যালি এই ফ্লুয়েন্সি যেটা আসবে, সেটা সারা বাংলাদেশের ইকোনমিকে প্রভাবিত করবে। এবং এই আমি মনে করি চট্টগ্রাম উন্নত হলে সারা বাংলাদেশ উন্নত হবে, কারণ এখানে এত বেশি অপার সম্ভাবনা রয়েছে। আমি লেখাপড়া করেছিলাম, পিএইচডি করেছিলাম মালয়েশিয়ায়। সেখানে আমি কুয়ালালামপুরে দেখেছি মালয়েশিয়ায় যে পরিবেশ, মালয়েশিয়া কুয়ালালামপুরে যেভাবে পাহাড় সমুদ্র যেভাবে রয়েছে, ঠিক সেই ধরনের ভৌগোলিক একটি অবস্থান এই চট্টগ্রামের রয়েছে। চট্টগ্রামের এত সুন্দর পাহাড় চট্টগ্রামে আছে, যেটা অন্য শহরে নেই। আপনি এখানে অনেক কিছু করা সম্ভব। এখানে কেবল কার থেকে শুরু করে যেটা অন্য জায়গায় করা সম্ভব না, সেটা এই শহরে সম্ভব। এবং এটাকে একটা পর্যটন নগরী। এখানে যে পাহাড় সাইড রয়েছে, বিশেষ করে সাজেক, রাঙ্গামাটি, বান্দরবন, এই অঞ্চলগুলোকে প্রচুর ডেভেলপমেন্টের মাধ্যমে একেবারে বিদেশি মানের করা যায়। তাহলে আমাদের শুধু প্রয়োজন চট্টগ্রামে যদি আমরা স্মার্ট লিডারশিপ, আমি মনে করি ব্যক্তিগতভাবে স্মার্ট লিডারশিপ যদি চট্টগ্রামকে দেয়া হয়, বিশেষ করে যারা ডাইনামিক, যারা ক্রিয়েটিভ, আমাদের মতো যারা তরুণ প্রজন্ম, যারা এখানে এডুকেটেড এবং উঠে আসছে, যাদের কাজ করার ইচ্ছা আছে, যারা ক্রিয়েটিভিটি যাদের মধ্যে আছে, এদেরকে যদি তুলে এনে লিডারশিপ এদেরকে দিয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এনাদেরকে দিয়ে যদি লিডারশিপ করাতে পারেন, তাহলে এই স্মার্ট চট্টগ্রাম উনি তৈরি করতে পারবেন, এবং এটা স্মার্ট বাংলাদেশের জন্য বিরাট একটি ভূমিকা রাখতে পারবে। মোবারক স্যারের কাছে একটু জানতে চাই, আপনি আছেন আমাদের সাথে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটিতে, এবং চট্টগ্রামে একটা বড় অংশ জুড়ে যেহেতু এই বিষয়টা দেখা হয়, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছ থেকে মোটের উপরে যেটা আমরা আশা করে থাকি, সেটা হলো সামনে কুরবানি আসছে, দেখা যাচ্ছে যে কিছু অব্যবস্থাপনার কারণে পিছনে কিছু ঘটনা আছে। তো সামনের দিনে আমি বলবো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আগেও কুরবানির অসংখ্য সংখ্যার পরেও তারপরেও একটা ভালো ব্যবস্থাপনা করার চেষ্টা করে গেছে, এবং এই বছর কি নতুন পরিকল্পনা রয়েছে সেটা জানতে চাই। একদম শতভাগ আমার রিলেটেড প্রশ্নটি করেছেন। আমি বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করছি টানা 3 বছর। তো গত 2 বছর কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমগ্র বাংলাদেশে, বলা হয় রাজশাহীর পরে আমরা
প্রথম স্থান অধিকার করেছে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের জন্য। জি। তো আমরা রাজশাহীর সাথে কম্পেয়ার করাটা আমরা অনেকটাই বিব্রত হই। মানে আমাদের যে আয়তন, লোক সংখ্যা, কোরবানির মাত্রা এবং আমাদের বর্জ্যের পরিমাণ, এটার সাথে আসলে ওটা যায় না। তারপরেও সেটা বলা হয় সিটি কর্পোরেশন, যেহেতু আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন 4000 পরিচ্ছন্নতা কর্মী, 322টা পরিবহন সহ আমাদের ব্যাপক প্রস্তুতি আমাদের আছে। এবং আমরা সন্ধ্যা 6টা নাগাদ, আমাদের সর্বোচ্চ সময় সন্ধ্যা 6টা নাগাদ আমরা শতভাগ পরিচ্ছন্ন চট্টগ্রাম হিসেবে আমরা গত 2 বছর দিয়ে এসছি, এবারও আমরা সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। তার অতীতের যে বিষয়টি আপনি বলেছেন, অব্যবস্থাপনার একটা বিষয় ছিল, সেই বিষয়টি আমরা অনুধাবন করতে পেরেছি। সেই অব্যবস্থাপনাটা ছিল চামড়া শিল্পকে নিয়ে। 3 বছর আগে হঠাৎ করে অনেকগুলি চামড়া মফস্বল থেকে চট্টগ্রাম শহরে আসার পরে সেগুলি বিকিনিকি হয়নি। বিকিনিকি না হওয়াতে সেগুলি অনেকে পথের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। তো এই চামড়াগুলো একটা বর্জ্যে পরিণত হয়েছে, অনেক চামড়া নষ্ট হয়েছে। কিছু কিছু চামড়া সরকারি ব্যবস্থাপনায় আমরা রিপ লেদার নামে একটি চট্টগ্রামে একমাত্র ট্যানারিকে আমরা সোপার্দ করেছি, আর কিছু চামড়া আমাদের সেখানে নষ্ট হয়েছে। এবং এই বিষয়টির জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এবং এই যে চামড়ার যে একটা অব্যবস্থাপনা হতে পারে, সেখান থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে আমরা প্রতি বছরই একটি চামড়ার জন্য, একটি ব্যবস্থাপনার জন্য আমরা সমন্বয় সভা করে থাকি। কাঁচা চামড়া আড়তদার, বেসিক, বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন, সিএমপি এবং চট্টগ্রাম রেঞ্জ পুলিশ সহ সবার সাথে আমরা একটা সমন্বয় সভা করি। এবং আমরা চট্টগ্রাম শহরে 3 দিন পর্যন্ত মফস্বলের চামড়া যেন প্রবেশ না করে এবং উপজেলা পর্যায়ে যেন সেখানে লবণজাত করা হয়। পরবর্তীতে সেখান থেকে চট্টগ্রাম শহরে 3 দিন পর থেকে লবণজাতকৃত চামড়া যেন প্রবেশ করে, সেই পদক্ষেপ গ্রহণ করাতে এখন আর আগের যে অব্যবস্থাপনার কথাটি এসছে সে ধরনের অব্যবস্থাপনা হয় না। আমরা দক্ষতার সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোরবানি পশু বর্জ্য অপসারণ করে দ্রুততার সময়ে বর্জ্য অপসারণ করে সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রশংসিত হয়েছে। এটা আমাদের প্রশংসা পাওয়ার মতো একটা স্টেপ আমরা এখানে সবসময় নিয়ে থাকি। আরেকটা প্রশ্ন স্যারের কাছে রাখতে চাই, সেটা হলো যে এই বছরটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়টা বেশ কিছুদিন কিন্তু আমরা দেখা যাচ্ছে বৃষ্টির কারণে আমাদের জল জট হয়ে যাচ্ছে এবং চট্টগ্রামে কোটি কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হচ্ছে এবং নানান রকম প্রকল্প নেওয়া হচ্ছে। আপনারা প্রতিনিয়তই কিছু না কিছু করছেন, তারপরেও বন্যা বা জলোচ্ছ্বাস এটা আমরা যদি মোকাবেলা করতে চাই, চট্টগ্রামের কি আসলে পদক্ষেপ নেওয়া হয়েছে বা চট্টগ্রামের এখন কি অবস্থা সেটা একটু জানতে চাই আপনার কাছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রেমেল যে ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিবৃষ্টি হয়েছে, সেই অতিবৃষ্টিতে চট্টগ্রামে প্রচুর পানি হয়েছে, যেটা খুব সমালোচনা হয়েছে। আমরা খুব বিব্রত হয়েছি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে 6000 কোটি টাকা, পরে সেটা 8000 কোটি টাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দিয়ে আমাদের খাল খননের রিটার্নিং ওয়াল কাজ করছে জলবদ্ধতা নিরসনের জন্য। একই সাথে পানি উন্নয়ন বোর্ড প্রায় 21টি সুইচ গেট সহ একটি বন্যা রক্ষা বাঁধ কাজ করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাড়াইপাড়া খালের কাজ করছে। হাজার হাজার কোটি টাকার কাজের পরেও চট্টগ্রামে এই যে টানা বর্ষণে যেভাবে পানি উঠেছে, মানুষ সেটাতে খুব সংক্ষুব্ধ হয়েছে এবং আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি এই প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাইব। আপনারা জানেন, যখন ঘূর্ণিঝড় হয় তখন কিন্তু সমুদ্র উত্তাল থাকে এবং একই সাথে পূর্ণিমার জন্য ভরা জোয়ার ছিল এবং টানা বর্ষণে চট্টগ্রামে প্রথম 9 ঘন্টায়, সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত 9 ঘন্টায় 155 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং 24 ঘন্টার হিসেবে সেটা 247 মিলিলিটার বৃষ্টিপাত একদিনে রেকর্ড করা হয়েছে। আপনাকে প্রথমে আগে বুঝতে হবে এই যে মিলিলিটারটা কি। এই মিলিলিটার সম্পর্কে আমাদের ধারণাটা কম। এই মিলিলিটার হচ্ছে 1 বর্গ মিটারে 1 লিটার পানি পড়া। এখানে যদি বলি যে 10 মিলিলিটার হয়েছে, তাহলে 1 বর্গ কিলোমিটারে 10 লিটার পানি পড়েছে। তাহলে সেটাকে যদি আমি কনভার্ট করি স্কোয়ার ফিটে, তখন আপনি 3.28 ফিটে কিন্তু 1 বর্গ মিটার। তাহলে 1 ফিট বাই 1 ফিট একটা টাইলসের মধ্যে চট্টগ্রামে শুধুমাত্র 9 ঘন্টায় পানি পড়েছে 46 লিটার।
আর সেটা 24 ঘন্টায় 73 লিটার। তাহলে আপনি বলেন যে খালের যে নাব্যতা বা যে খালগুলি হয়েছে, এই 73 লিটার পানি যদি একটা টাইলসের মধ্যে ফেলা হয়, সমগ্র চট্টগ্রামে যদি অ্যাট এ টাইম এতগুলি 73 লিটার করে প্রতি বর্গফিটে পানি পড়ে, সেই পানিটা প্রবাহিত হওয়ার জন্য সেটা খাল দিয়ে প্রবাহিত হয়ে নদীতে যাবে, নদী থেকে সমুদ্রে যাবে, যেই সময়টা লাগবে সেই সময়টা আমরা পাইনি। একটা সময় চট্টগ্রামে অল্প বৃষ্টি হলে পানি উঠতো এবং দীর্ঘ সময় পর্যন্ত পানিটা থাকতো। দ্রুততম সময়ে পানি অপসারণ হওয়াটা একটা সাফল্যের জায়গা এবং জলবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ কিন্তু চলমান আছে। আমাদের বারাইপাড়া খালের কাজও চলমান আছে। ফ্ল্যাটবার যেটি পানি উন্নয়ন বোর্ড দিচ্ছে, তারা কিন্তু বেশ কিছু সুইচ গেট এবং পাম্প হাউস করার কথা, সেগুলো এখনো শেষ হয়নি। কিন্তু যে কোনো সময়ের তুলনায় এত ভারী বর্ষণের পরও দ্রুততম সময়ে কিন্তু এই পানি অপসারিত হয়েছে। সেটি চট্টগ্রামের অনেক মানুষই সেটা ফিল করতে পারে। তবে আমরা যে বৃষ্টির হিসাবটা জানি না, যে কত পরিমাণ বৃষ্টি হলে পানি উঠতে পারবে। আপনি দেখছেন যে সমগ্র জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমগ্র পৃথিবীতেই এ ধরনের দুর্যোগ হচ্ছে, চীনে হচ্ছে, ভারতে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে। সে সর্বশেষ দুবাইতে যেটা হয়েছে, দুবাই এয়ারপোর্ট সহ তাদের 5-7 দিন লেগে গেছে সে পানি সরিয়ে নিতে। কিন্তু চট্টগ্রামের কিন্তু সেরকম 9 ঘন্টার পানিটা বা 24 ঘন্টার পানিটা কিন্তু 24 ঘন্টা স্টে হয়নি, সেটা কিন্তু দ্রুততম সময়ে অপসারিত হয়েছে। কাজ চলমান আছে। আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মানুষ জলবদ্ধতা মুক্ত হবে। তবে অতিবৃষ্টিতে মাঝে মধ্যে কিছু পানি উঠতে পারে, কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই সেটি অপসারিত হবে বলে আমরা বিশ্বাস করি। ব্যাপারটা যখন প্রকৃতির, তখন আসলে অনেক পরিকল্পনা করেও আসলে প্রকৃতির সাথে তাল মিলিয়ে যে একটা ব্যবস্থা নেওয়া যায়, এটা হয় না। কিন্তু তারপরেও একটা ঘটনা হয়ে যাওয়ার পরে আপনারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন, এটাই আপনার কাছ থেকে জানতে পারলাম। আমরা এখন চলে যেতে চাই আমাদের ডক্টর নিসার উদ্দিন আহমেদ স্যারের কাছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে এবং চট্টগ্রাম বেশ কিছু কাজ করছে। আমি জানতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের আসলে উন্নয়ন নিয়ে কি কি পরিকল্পনা বা প্রকল্প রয়েছে? ডিজিটাল বাংলাদেশ এখানে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। মানুষের ডিজিটাল বাংলাদেশের কারণে, মাননীয় প্রধানমন্ত্রীর এই কনসেপ্টের কারণে এবং এটা বাস্তবায়নের কারণে আমরা অনেকগুলো সুবিধা ভোগ করছি, নাগরিক সুবিধা ভোগ করছি। যেমন আগে আপনার গ্যাসের বিল দিতে বা বিদ্যুৎ বিল দিতে আপনার ব্যাংকে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এখন কিন্তু মানুষ ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেটা করতে পারছে এবং আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনেক কাজ আমরা করতে পারছি। এগুলো ডিজিটাল বাংলাদেশেরই পার্ট। আর যে স্মার্ট যে কনসেপ্ট মাননীয় প্রধানমন্ত্রীর, আমরা পৃথিবীর স্মার্ট সিটিগুলো দেখলে তাকালেই বুঝতে পারি যে স্মার্ট সিটিগুলোর সবসময় তারা চিন্তা করে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য যতগুলো ফ্যাসিলিটেট করা প্রয়োজন তারা তার সবটুকুই সেখানে করার চেষ্টা করে। বিশেষ করে আপনার যে স্মার্ট, আমি কিছুদিন আগে জাপানে দেখেছি, জাপানের আমরি সিটি, যেটা আমাদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে তারা একটা সিস্টার সিটি এমওইউ তারা আমাদের সাথে করতে চায়। তাদের একটা প্রস্তাবনা ইতিমধ্যেই আমাদের কাছে আছে। তারা চট্টগ্রামকে স্মার্ট সিটি করার জন্য তারা আমাদেরকে যথেষ্ট কোঅপারেট করবে। এই স্মার্ট সিটি আমরা যদি করতে পারি বা করতে চাই, তাহলে আমাদের যেমন ট্রাফিক সেক্টরে আমাদের যে যানবাহন সেক্টর রয়েছে, শহরের যান চলাচল, ট্রাফিক সিস্টেম, এটাতে স্মার্ট সিস্টেম আনয়ন করতে হবে, যেটা বিদেশে এই সিস্টেমটা রয়েছে। এখন যানজটের কারণে আমরা অতিষ্ঠ, অনেক সময় আমাদের নিজেদের কাজগুলো আমরা সঠিক সময়ে করতে পারি না। এই যানজটের কারণে সঠিক সময়ে আমরা সঠিক স্থানে পৌঁছাতে পারি না। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তারপরে আরেকটি বিষয়, যে চট্টগ্রাম শহরে বর্তমানে যে জলবদ্ধতা চট্টগ্রামের একটি প্রবলেম। এখানে বিভিন্ন সংস্থার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, ওয়াসা বলেন, এর মাধ্যমে প্রায় 18,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামকে কিন্তু দিয়েছেন। উনি ওনার কমিটমেন্ট রেখেছেন। উনি যে উন্নয়নের দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছেন বলেছেন, ওনার কমিটমেন্ট কিন্তু উনি রেখেছেন এবং ওনার কমিটমেন্ট অনুযায়ী এই বরাদ্দ কিন্তু উনি দিয়েছেন। এখন আমাদের সবগুলো সংস্থা সমন্বয় করে এই কাজগুলো সম্পন্ন করতে পারলেই আমাদের এই সমস্যা সমাধান হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3টা ওয়ার্ডকে পাইলট প্রজেক্ট হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসন এটা গ্রহণ করেছে এবং 3টা ওয়ার্ডকে স্মার্ট সিটির কনসেপ্টে সাজানোর জন্য চেষ্টা করছে। এখানে বজ্র ব্যবস্থাপনা বলেন, এখানে লাইটিং সিস্টেম বলেন, এখানে ডিসিপ্লিন, এখানে ট্রাফিক সিস্টেম বলেন,
এবং আদার্স যে ফ্যাসিলিটিগুলা নাগরিকরা পাওয়া প্রয়োজন, সেই ফ্যাসিলিটিগুলা এনশিওর করে এটাকে স্মার্ট সিটি হিসেবে বা স্মার্ট ওয়ার্ড হিসেবে তারা প্রথমে একটা ইনস্ট্যান্স তৈরি করতে চাচ্ছেন, যেটার আদলে পরবর্তীতে প্রত্যেকটা ওয়ার্ডে, যেমন 41টা ওয়ার্ড রয়েছে আমাদের, 41টা ওয়ার্ডকেই সে একইভাবে সে স্মার্ট ওয়ার্ডে রূপান্তর করবে। এভাবে ছোট ছোটোভাবে যদি আমরা এই ওয়ার্ডগুলোকে স্মার্ট ওয়ার্ড করতে পারি, একটা সিটিকে যদি স্মার্ট সিটি করতে পারি, তাহলে সারা দেশটাই এভাবে স্মার্ট দেশে পরিণত হবে। জেনে ভালো লাগছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উন্নয়ন নিয়ে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সামনে এবং সুন্দর সুন্দর কিছু পরিকল্পনা আছে। এখন মোবারক স্যারের কাছে আসলে শেষ প্রশ্ন, মশা, আমাদের মশক নিধনের বিষয়টা এখন এসে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং সিটি কর্পোরেশনের একটা মূল দায়িত্বের মধ্যে, অন্যতম মূল দায়িত্বের মধ্যে পড়ে মশক নিধন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা এবং কার্যক্রম করা। তো সেই বিষয়ে ছোট করে কিছু শুনতে চাই। এটি আসলে প্রত্যেকটা নগরে বাংলাদেশে একটা বড় সংকট, যে মশক নিধনের জন্য ব্যর্থতার দায় নিতে হয় মেয়রদেরকে, আমরা যারা কাউন্সিলর বা আমরা যারা বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট, মশক নিধনের সাথে সম্পৃক্ত। আসলে ডেঙ্গু চিকুনগুনিয়ার যে সংকট, এই সংকটটা কিন্তু শুধু সিটি কর্পোরেশন কখনোই এটা লাঘব করতে পারবে না। কেননা ডেঙ্গু রোগের যে জীবাণু বহনকারী এডিস মশা, এটি কিন্তু আমার বাসা বাড়ির ফ্রিজের ট্রেতে, আমার ছাদ বাগানে, আমার ছাদের উপরের ট্যাঙ্কে, আমার ঘরের কাছে ছোট জায়গাতে আমি যে উচ্ছিষ্টগুলি ফেলে রাখছি, সেখানে স্বল্প বিস্তর পানিতে কিন্তু প্রজনন করছে। সিটি কর্পোরেশন কিন্তু আপনার বাসায় ফ্রিজের ট্রে পরিষ্কার করার সুযোগ নেই বা আপনার ছাদ বাগানে পৌঁছানোর সুযোগ খুব বেশি নেই। তো সেই জায়গায় নাগরিক সচেতনতা তো হচ্ছে সবচাইতে এই সিজনের জন্য। এখন যে সময়টা অল্প বৃষ্টি হবে, কয়দিন বন্ধ থাকবে, আবার বৃষ্টি হবে, এই যে বন্ধ থাকা সময়ের মধ্যে যে মশার বিস্তার, এবং সেটা যখন একাধিক ব্যক্তিকে কামড় দেবে এবং ডেঙ্গু চিকুনগুনিয়াগুলি ছড়িয়ে পড়বে, তখন সকল দোষ এসে পড়বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন বা যে সিটি কর্পোরেশনগুলো আছে, আপনারা মশা মারেন নাই, সেজন্য এটা হয়েছে। তারপরে আসেন মশার অ্যান্টি রেজিস্ট্যান্স পাওয়ার গ্রো করে। দীর্ঘ সময় পর্যন্ত আমরা একই ধরনের ওষুধ ব্যবহার করার পর মানুষের যেরকম অ্যান্টিবায়োটিক নিতে নিতে ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করে না, ঠিক একইভাবে একই ধরনের ওষুধকে যখন প্রয়োগ করা হয়, সেটা আর মশার ক্ষেত্রে অনেক সময় কাজ করে না। এটার জন্য গবেষণাগারের প্রয়োজন আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেরকম একটি গবেষণাগার চালু করছে খুব শীঘ্রই, এবং আমরা নমুনা সংগ্রহ করে নিচ্ছি কোন ধরনের মশা, অ্যানোফিলিস বা এডিস, এই মশার প্রকারভেদগুলো আমরা নির্ধারণ করব এবং ওষুধগুলোর প্রয়োগ করব। আপনারা জানেন পাবলিক হেলথ পেস্টিসাইড লাইসেন্স ছাড়া কোনো ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। নাগরিকগণ বলে ওষুধ মারছে, মশা মরল না কেন? মশা যদি তাৎক্ষণিক মারা যায় তাহলে মানুষও মারা যাবে। আপনারা দেখবেন যে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে, তেলাপোকার ওষুধ দিতে গিয়ে পরিবারের ছোট ছোট বাচ্চাগুলি মারা গিয়েছে। ঠিক সেরকম ঘটনা, এই যে আমরা যদি সেটাকে ফলো না করি, জনস্বাস্থ্য যদি আমরা খেয়াল না করি, আমরা ওষুধ মারলাম, সাথে সাথে মশা মরে যাবে। মশা কিন্তু 24 ঘন্টা সময় নিয়ে মারা যেতে হবে। আমরা যে ওষুধগুলি দেই সেগুলি হচ্ছে তাকে বিকলাঙ্গ করে দেয়, এই মশাকে দীর্ঘ সময় দিয়ে আস্তে আস্তে মেরে ফেলে, সে প্রজনন সক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু মানুষ যখন তাৎক্ষণিক নিচে মশা দেখে না, তখন বলে যে মশা আসলে এই ওষুধ অকার্যকর। কিন্তু এটার যে ভেতরে যে একটা গল্প আছে, সে বিষয়টি আমরা সেভাবে প্রচার করতে পারিনি, নাগরিকগণ সেভাবে নেয়নি। আর সিটি কর্পোরেশন এলাকা অনেক বিস্তর এলাকা, অনেকগুলি ড্রেনেজ আছে, সবগুলি জায়গায় আসলে সিটি কর্পোরেশনের ওষুধ মারার মতো লোকবল নেই। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটাতে আমরা অবহেলা করি, যার কারণে এই ধরনের পরিস্থিতিগুলি সৃষ্টি হয়। তো আমরা বিশ্বাস করি যে আমরা সচেতন করে তুলছি। একটা সময় আসবে বাংলাদেশে মশাকে নিয়েও আমাদের ব্যাপারে অভিযোগ করার সুযোগ থাকবে না। আমরাও আশা করছি মশা মুক্ত চট্টগ্রাম দেখতে পারবো। আপনাদের দুজনকে আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, কথায় কথায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা ছিলেন SRS ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শহরকে পরিচ্ছন্ন রাখবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে।